আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। সবাইকে মিরনস একাডেমি এর পক্ষ থেকে স্বাগতম। আমি শেখ আল মিরন তোমাদের মাঝে আজ হাজির হয়েছি 2022 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে, এটি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের হওয়ায় এবং অনেক শিক্ষার্থী দ্বিতীয় পত্র বইটি এখনো হয়তো পড়ে নাই, অথচ তাদের দ্বিতীয় পত্রের উপর অ্যাসাইনমেন্ট চলে আসছে বিধায় তারা অনেকে হয়তো সমস্যার ভিতরে আছে। তো আমরা আজ চেষ্টা করব এই অ্যাসাইনমেন্টটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য, যেন তোমাদের অ্যাসাইনমেন্টটা করতে কোনো অসুবিধা না হয়, যেন শুধুমাত্র খাতা দেখে উঠানোটা মূল বিষয় না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা অ্যাসাইনমেন্টটা দেখি। অ্যাসাইনমেন্টে অনেক তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলো আমরা একটু খণ্ড খণ্ড করে যদি বোঝার চেষ্টা করি, যে লেখাগুলো রয়েছে এগুলো অনেকটা অস্পষ্ট। আমরা এই প্রথম এই অংশটুকু যদি একটু বড় করে দেখার চেষ্টা করি, দেখো এখানে বলছে শক্তির রূপান্তরের সময় সব সময় তাপ উৎপন্ন হয়। শক্তি রূপান্তরের সময় সব সময় তাপ উৎপন্ন হয় কেন? আমরা জানি শক্তি সবসময় এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে এবং এই শক্তি ধ্বংস বা সৃষ্টি করা যায় না। মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, তবে সকল শক্তি সহজে তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। আমরা যখনই বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ফ্যান, লাইট বা যাই জ্বালাই বা চালাই না কেন, সবগুলোর ক্ষেত্রেই দেখি তাপ উৎপন্ন হয়। তো যা হোক, আমরা বুঝতে পারছি শক্তি রূপান্তরের সময় সবসময় তাপ উৎপন্ন হয়। একটি নির্দিষ্ট ভরের গ্যাসকে একটি ঘর্ষণবিহীন পিস্টন বিশিষ্ট তাপ সুপরিবাহী ধাতব পাত্রের মাঝে আবদ্ধ করা হলো। আমরা যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি যে আসলে পরিস্থিতিটা কি, দেখো একটা পিস্টন আমাদের দেওয়া আছে। এই পিস্টনটা ঘর্ষণবিহীন। কেমন? এটা একটা মূলত সিলিন্ডার। এর ভিতরে আমরা একটা পিস্টন নিয়েছি। ভালো করে খেয়াল করবা, এই পিস্টনটা আমরা একটু দেখাচ্ছি তোমাদের। এটা পিস্টন। এই পিস্টনের ভিতরে কিছু গ্যাস নেওয়া আছে। কেমন? এখন আমাদের কার্যক্রম কি? এই পিস্টনটা আমরা এই সিলিন্ডারের ভিতর দিয়ে উপরে নিচে নড়াচড়া করাতে পারি। তো যা হোক, একটি ঘর্ষণবিহীন পিস্টন, অর্থাৎ এই পিস্টনের সাথে সিলিন্ডারের যে দেওয়াল, এখানে কোনো ঘর্ষণ বল কাজ করে না, এরকম একটা পরিস্থিতি আর কি। এবং বলা হয়েছে পিস্টনটি তাপ সুপরিবাহী। এটা ধাতু দিয়ে তৈরি বা এমন পদার্থ দিয়ে তৈরি যা তাপ সুপরিবাহী, অর্থাৎ এর ভিতর দিয়ে তাপ যাতায়াত করতে পারে আর কি। পরিবেশ থেকে তাপ ভিতরে আসতে পারে বা ভেতর থেকে তাপ পরিবেশে যেতে পারে। গ্যাসের আয়তন পিস্টনের নড়াচড়ার ফলে পরিবর্তন করা যায়। গ্যাসের আয়তন, আমরা এই পাত্রের ভিতরে কিছু গ্যাস রয়েছে ধরে নিয়েছি। কেমন? একটি নির্দিষ্ট ভরের গ্যাস মনে করলাম আমরা, এর ভিতরে যে গ্যাস রয়েছে তার ভর হচ্ছে m, যা আদর্শ গ্যাস নাও হতে পারে, এটা বলে দেওয়া আছে। এই গ্যাসটা ঘর্ষণবিহীন পিস্টন বিশিষ্ট তাপ সুপরিবাহী ধাতব পাত্রের মাঝে আমরা আবদ্ধ করে রেখেছি। গ্যাসের আয়তন পিস্টনের নড়াচড়ার ফলে পরিবর্তন করা যায়। আমি যদি পিস্টনটা একটু নিচে নিয়ে আসি, তোমরা হয়তো বুঝতে পারছো। এই পিস্টনটাকে যদি একটু নিচের দিকে আনি, তাহলে কি হবে? গ্যাসের আয়তন কিন্তু সংকুচিত হবে। যে গ্যাসগুলো আগে পুরা পাত্রের এই যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ এই অংশে ছিল, তারা এখন এই ছোট অংশে চলে আসবে। ফলে গ্যাসের আয়তন পরিবর্তন করা যায়। ঠিক আছে কিনা? এখানে তাই বলছে গ্যাসের আয়তন
পিস্টনের নড়াচড়ার ফলে পরিবর্তন করা যায়। এবং ধাতব দেওয়াল থাকায়, দেওয়ালটা ধাতু নির্মিত হওয়ায় বাইরে থেকে তাপ আদান প্রদান করতে পারে। গ্যাসের তাপমাত্রাও এর ফলে পরিবর্তন হয় বা পরিবর্তন করা যায়। এই তথ্যটুকু এখানে দেওয়া আছে। এখানে একটি গ্যাসের চক্রাকার পরিবর্তন। চক্রাকার পরিবর্তনটা আসলে কি? আমরা গ্যাস দিয়ে অনেক যন্ত্র তৈরি করতে পারি, যেমন ইঞ্জিন তৈরি করতে পারি। এই ইঞ্জিনে গ্যাসগুলো যখন প্রসারিত হয় তখন এই পিস্টন উপরে ওঠার সময় ক্র্যাঙ্কশ্যাফটে ধাক্কা দেয়, ফলে গাড়িতে শক্তি সঞ্চার হয় এবং গাড়ি চলতে পারে। আবার এই পিস্টনটা সংকুচিত হয়, আবার প্রসারিত হয়। তোমরা হয়তো পেট্রোল ইঞ্জিনের নাম শুনেছ। এই ইঞ্জিনে এই পিস্টনের ভিতরে গ্যাস দিয়ে সেই গ্যাসে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধাক্কার সৃষ্টি করা হয়। তো যা হোক, এখানে বলছে একটি গ্যাসের চক্রাকারে এই পিস্টনটা উপরে নিচে নড়াচড়ার মাধ্যমে কি করা হয়? চক্রাকারে একটা পরিবর্তন ঘটানো হয়। এক্ষেত্রে চাপ বনাম আয়তনের লেখচিত্র দেখানো হয়েছে। আমাদের একটা লেখচিত্র দেখানো হয়েছে, যে লেখচিত্রে আমাদের এই পিস্টনটা মানে আয়তনটা আমরা পরিবর্তন করব কি করব না, অর্থাৎ যে আয়তন এখানে আছে এই আয়তনটা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, কেমন? সেই আয়তনের সাথে চাপের কি তারতম্য হচ্ছে তার উপর একটা লেখচিত্র দেওয়া আছে। এখানে সে কথা বলা আছে আর কি। তাহলে চাপ বনাম আয়তন লেখচিত্র দেখানো হলো। যখন গ্যাসকে আমরা সংকুচিত করব এর চাপ বৃদ্ধি পাবে কিন্তু আয়তন সংকুচিত হবে। আবার যদি গ্যাসটাকে প্রসারিত করি, পিস্টনটাকে উপরে উঠাই দিই, গ্যাস অনেক বড় জায়গায় থাকবে, কাজে এদের ভিতরে যে গতিশক্তি অনেক বেশি জায়গায় ছড়িয়ে পড়ার জন্য এর চাপটা অনেকটা কমে যাবে। তো এখন এই লেখচিত্রটা আমরা দেখব এবং তিনটি অবস্থানের জন্য সংশ্লিষ্ট তাপমাত্রা চিত্রে উল্লেখ করা হয়েছে। তিনটি অবস্থান। আমরা যদি এখন চলে যাই আমাদের সেই গ্রাফে, আমাদের গ্রাফটা অনেকটা এরকম। গ্রাফটা বলা হয়েছে চাপ ভার্সেস আয়তন, এই সেই লেখচিত্র আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের কাছে মনে হয়েছে যেন যে এখানে কিছুটা ত্রুটি বিচ্যুতি আছে। তিনটা বিন্দু দেখানো হয়েছে ঠিকই, কিন্তু এই বিন্দুটার তাপমাত্রা এবং এই বিন্দুর যে তাপমাত্রা এটা উল্লেখ করা নাই। অথচ এখানে প্রশ্ন দিয়েছে ক নাম্বার, T1 থেকে T2 অংশে কাজ কত? তো আমার যেটা মনে হচ্ছে যে এই প্রথম একটা বিন্দু, যাকে আমরা এ বিন্দু বলে আখ্যায়িত যদি করি, এই বিন্দুর তাপমাত্রা T1 ধরলাম, এটা যথারীতি যদি বি বিন্দু ধরি, আর এটা যদি সি বিন্দু ধরি, যার তাপমাত্রাকে আমি T2 বলে আখ্যায়িত করতে পারি। ঠিক আছে কিনা? লেখচিত্রটা দেখেছি, লেখচিত্রটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি, সকলে একটু মনোযোগ দাও। যখন এ বিন্দুটা নির্দেশ করছে অবস্থান, তখন তাপমাত্রা ছিল T1 এবং গ্যাসের আয়তন ছিল V1। কেমন? দেখো গ্যাসের আয়তন কিভাবে পাবো? এক্স অক্ষ বরাবর ওই বিন্দুটা থেকে লম্ব টানলে যে অংশটুকু পাওয়া যাবে সেটাই হচ্ছে তার আয়তন। আবার সি বিন্দুতে আয়তন কতটুকু? সি বিন্দু থেকে যদি আমি আয়তন যে লেখ তার উপরে একটা লম্ব টেনে দিই, কেমন? লম্ব টেনে দিলে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে আমার আয়তন। তো আমরা দেখছি এ বিন্দু থেকে লম্ব টানলেও যে বিন্দুতে এটা অবস্থান করে, সি বিন্দু থেকে লম্ব টানলেও একই বিন্দুতে অবস্থান করে বিধায় আমরা এটার সুনির্দিষ্টভাবে বলতে পারি এ এবং সি, এই যে দুটা বিন্দু, এই দুই বিন্দুতে আয়তনের কোনো পরিবর্তন হয়নি। কথা কি বুঝতে পেরেছো তোমরা? এ এবং সি বিন্দুতে আয়তনের কোনো তারতম্য হয়নি, অথচ এ এবং সি বিন্দুতে চাপের কিন্তু তারতম্য হয়েছে। তো এ বিন্দুতে চাপ, এই যে এই বিন্দুটা যাকে আমরা যদি P1 দিয়ে সূচিত করি, আর সি বিন্দুতে যে চাপ, সেই চাপকে যদি আমি P2 দ্বারা সূচিত করি, তাহলে আমরা নিশ্চিত হয়ে গিয়েছি যে এ থেকে সিতে যখন পরিবর্তনটা সংঘটিত হয় তখন কিন্তু চাপের তারতম্য হয়েছে কিন্তু আয়তনের তারতম্য হয়নি। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো, যেহেতু এটা লাইভ ক্লাস না, তো তোমরা কমেন্ট বক্সে লিখে
জানাতে পারো যে তোমরা কোন জায়গাটায় বুঝতে পারোনি, কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত। প্রয়োজনে সেটা সম্পর্কিত তথ্য আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন সি এবং এ দুইটা বিন্দু থেকেই কিন্তু আমরা যে চাপ অক্ষ এর উপরে লম্ব টেনে দেখতেছি যে দুই জায়গার চাপ ভিন্ন অথচ দুই জায়গার আয়তন সমান। তাহলে যদি কোনো পরিবর্তন এমন ভাবে সংঘটিত হয়, আয়তন পরিবর্তন হচ্ছে না কিন্তু চাপের পরিবর্তন হচ্ছে, এরকম পরিবর্তনকে আমরা সম আয়তন পরিবর্তন, মানে আয়তনের পরিবর্তন ঘটেনি, সম আয়তন প্রক্রিয়া বলতে পারি। তো তাপগতীয় অনেকগুলো প্রক্রিয়া আছে, তার ভিতরে এই প্রক্রিয়াটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তুমি বলতে পারো স্যার সম আয়তন প্রক্রিয়া আবার কি? মনে করো আমি এই পিস্টনের ভিতরে গ্যাস নিয়ে এ বি অবস্থানে পিস্টনটাকে রেখে দিয়েছি। এখন আমি এর নিচে তাপ দিব, এর তাপমাত্রা বৃদ্ধি পাবে, এর ভিতরে থাকা যে গ্যাসের অণু সেইগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, এই অণুগুলো এই পিস্টনের উপর সহ দেয়ালের উপরে বল প্রয়োগ করবে, আর বল প্রয়োগ করার ফলে এখানে চাপের সৃষ্টি হবে। তো ক্রমাগত এই চাপটা বৃদ্ধি পাবে, কিন্তু আমি উপর থেকে প্রয়োজনে একটার পর একটা ইট চাপ দিয়ে রাখবো যেন পিস্টনটা উপরে উঠতে না পারে। এতে আয়তনটা প্রসারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এইভাবে আমরা তাপ দিব, এবং যেহেতু ব্যবস্থাটা তাপ সুপরিবাহী, এতে তাপ যাবে কিন্তু আয়তনের কোনো পরিবর্তন ঘটবে না। এরকম পরিস্থিতিকে আমরা বলছি সম আয়তন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যতই তাপ দিই না কেন এর ভেতরকার তাপমাত্রা চেঞ্জ হবে কিন্তু আয়তন পরিবর্তন হবে না। আমরা লেখচিত্রে তাই দেখছি, তাপমাত্রা পরিবর্তন হয়েছে T1 থেকে T2। আমরা আরো একটা জিনিস এই লেখচিত্র থেকে পর্যবেক্ষণ করছি যে এই এ এবং বি উভয় বিন্দুতে কিন্তু চাপ সমান। কিভাবে বুঝলাম? দেখো, আমরা যদি এই বি বিন্দু থেকে একটা লম্ব টেনে দিই চাপ অক্ষের উপর, তাহলে আমরা দেখতে পাচ্ছি চাপ কিন্তু তারতম্য ঘটেনি। তো আমরা এখান থেকে যে তথ্যগুলো মোটামুটি ভাবে পেয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা তাপ দিব, পিস্টন উপরে ওঠার চেষ্টা করবে, উপরে ভর চাপায় এটাকে আমরা স্থির রাখবো, আয়তন প্রসারিত হতে দিব না, এতে চাপ বৃদ্ধি পাবে। তো এখানে আয়তন বৃদ্ধি পায়নি কিন্তু চাপ বৃদ্ধি পেয়েছে। এই প্রক্রিয়া হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। তো আমাদের প্রশ্ন ছিল ক নাম্বার, T1 থেকে T2 অংশে কাজ কত? এখন তুমি বলতে পারো স্যার এই ক্ষেত্রে কাজ কিভাবে হয়? আমরা যদি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি আসলে কাজ জিনিসটা কি। তোমরা হয়তো জানো কাজ কাকে বলে, এবং তোমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে হয়তো অনেকে পড়েছো, কাজ W সমান Fs cos থিটা। এখন বল প্রয়োগ করলে যদি বস্তু বলের দিকে যায় বা যেদিকে বল প্রয়োগ করা হয়েছে বস্তু সেদিকে সরে যায়, তাহলে বল এবং সরণ একই অভিমুখে হলে থিটার মানটা 0 ডিগ্রি হয়। সেক্ষেত্রে আমরা কাজ কতটুকু পাই? আমরা বলতে পারি Fs cos of 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান যেহেতু 1, তো এই ক্ষেত্রে W সমান আমরা কি লিখতে পারি? F into S। তোমরা হয়তো এটা জানো, নবম দশম শ্রেণীতেও এটা পড়েছো। এখন যদি আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করি এবং এর ফলে যদি বস্তুটা খুব ক্ষুদ্র দূরত্ব এগিয়ে যায়, খুবই ক্ষুদ্র দূরত্ব যাকে আমরা d of x দিয়ে প্রকাশ করছি, এই ক্ষুদ্র দূরত্ব এগিয়ে গিয়েছে, তাহলে ক্ষুদ্র দূরত্ব যদি যায় কাজও নিশ্চয়ই খুব ক্ষুদ্র হবে। এই জন্য এটাকে আমরা dw দিয়ে প্রকাশ করি। d দ্বারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বোঝায়। তাহলে আগে যে কাজ ছিল, এখন আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব এটাকে উপরে উঠাতে চাই। মনে করো পিস্টনটি আগে সিডি অবস্থানে ছিল, এই পিস্টনটাকে আমি এ বি অবস্থান, খুব ক্ষুদ্র একটা দূরত্ব আমি ধরে নিয়েছি, এ থেকে সি বা সি থেকে এ, এটুকু খুব ক্ষুদ্র দূরত্ব। এই ক্ষুদ্র দূরত্ব সরাতে যে কাজ সম্পাদিত হচ্ছে এটা নিশ্চয়ই খুব ক্ষুদ্র কাজ। তো আমরা ক্ষুদ্র কাজকে ডিডব্লিউ, আর এখানে প্রতিনিয়ত বল তো একই প্রয়োগ করতেছি কিন্তু বস্তুটা খুব ক্ষুদ্র দূরত্ব যাওয়ায় ক্ষুদ্র যে কাজ সম্পাদিত হচ্ছে তাকে আমরা বলতে পারি ডিডব্লিউ সমান এফ ইন্টু ডিএক্স। সকলে বুঝতে পেরেছো এটুকু? আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে যে গ্যাস সম্প্রসারণে কৃত কাজ আমরা আসলে কিভাবে বের করব?
তো আমরা নবম দশম শ্রেণীতে একটা জিনিস শিখেছি, চাপ P সমান কিন্তু F ভাগ A। কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখন যদি আমরা এটাকে একটু আড়গুণন করি, F সমান লিখতে পারি P ইন্টু A। ঠিক আছে কিনা? পিটা হচ্ছে চাপ, এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এফটা যথারীতি বল। তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে এই বল এর একটা মান আমরা পেয়েছি। যদি বলের মানটা আমরা এখানে বসাতে চাই তো কি পরিস্থিতির সৃষ্টি হয় আমরা যদি দেখি, ডিডাব্লিউ সমান এফ এর জায়গায় লিখতে পারি পি ইন্টু এ। তবে এই কথা বলে রাখি যে ক্ষুদ্র যে দূরত্ব, এই দূরত্বটা যেহেতু খুবই ক্ষুদ্র, এই দূরত্বের ভিতরে চাপের কোনো পরিবর্তন হচ্ছে না, এটা আমরা ধরে নিয়েছি। অর্থাৎ চাপটা এক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে পি এ আমরা এফ এর পরিবর্তে লিখেছি, আর এখানে লিখেছি ডিএক্স। এখন আমি যদি তোমাদেরকে বলি যে এটা হচ্ছে এই জায়গাটুকুর ক্ষেত্রফল, যে অংশটুকু আমি এখন লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এই অংশটুকুর ক্ষেত্রফল যদি আমরা এ ধরি, পিস্টনের ক্ষেত্রফল আর কি এ, আর এটা যে উচ্চতা উঠেছে সেটাকে ডিএক্স বলতেছি। তাহলে আমরা জানি আয়তন ভি সমান কি এ ইন্টু ডিএক্স। যেহেতু দূরত্বটুকু উচ্চতাটুকু খুবই কম, কাজে আয়তনটাও খুবই কম হবে, এটাকে আমরা ডিভি দিয়ে প্রকাশ করতেছি। তাহলে এ ইন্টু ডিএক্স কে আমরা ডিভি লিখতে পারি। তুমি বললে স্যার কেন লিখবেন? ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, আর দূরত্বের একক হচ্ছে মিটার। এই দুটো গুণ করলে কিন্তু মিটার কিউব হয়, যা আয়তনের একক। কাজে আমরা যদি এই পিস্টনের ক্ষেত্রফল এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এই উচ্চতা কিন্তু খুবই ক্ষুদ্র উচ্চতা, এই জায়গাটুকুর যে আয়তন, যাকে আমরা একটু কালো রং করে দেখাচ্ছি তোমাদের, এই অংশটুকুর আয়তন কিন্তু আমরা নিয়েছি এখন। এই অংশটুকুর আয়তন, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি? ডিভি। যেহেতু এই দূরত্বটুকু খুবই ক্ষুদ্র দূরত্ব, কাজে এই জায়গাটুকুর আয়তনও নিশ্চয়ই অনেক বড় হবে না, ক্ষুদ্র হবে। এই জন্য আমরা ডিভি দিয়ে প্রকাশ করছি ক্ষুদ্র আয়তন। তাহলে আমরা এ ইন্টু ডিএক্স এটাকে লিখতে পারি ডিভি। তো আলটিমেটলি ডিডাব্লিউ সমান আমরা কি পেয়েছি? পিডিভি। এটা কিন্তু কাজের একটা সমীকরণ, গ্যাস সম্প্রসারণে কৃত যে কাজ, তার জন্য আমরা এরকম একটা সমীকরণ তৈরি করতে পারি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমরা এখন যদি একটু পরবর্তী স্লাইডে যাই, আমরা এখন কি করেছি, চাপ ভার্সেস আয়তন, এখানে অনেক একটু ত্রুটি ছিল। আমরা সেই জায়গাটা অর্থাৎ এই বিন্দুটাকে ধরেছি এ বিন্দু, কেমন, আর উপরের বিন্দুটাকে ধরেছি সি, আর ডান পাশের বিন্দুটাকে ধরেছি বি। এ বিন্দুর যে তাপমাত্রা এটাকে টি1, বি বিন্দুর তাপমাত্রা টি3, এটা দেওয়াই আছে, কেমন, আর সি বিন্দুর তাপমাত্রাকে টি2 দ্বারা সূচিত করতেছি, আর এ বিন্দুর স্থানাঙ্ককে ভি1, পি1, টি1, আর সি বিন্দুর স্থানাঙ্ককে ভি2, পি2, টি2 এবং বি বিন্দুর স্থানাঙ্ককে ভি3, পি3, টি3 দ্বারা সূচিত করেছি, কেমন। অর্থাৎ এ বিন্দুতে যখন সিস্টেমটা আসে, সিস্টেম কি? সিস্টেমটা হচ্ছে আমরা এইমাত্র তোমাদেরকে যেটা দেখালাম, গ্যাস ভর্তি সিলিন্ডার, এর ভিতরে পিস্টনের ভিতরে থাকা যে গ্যাস, এইরকম ব্যবস্থাকে আমরা বলছি তাপগতীয় সিস্টেম, কেমন। তো যাই হোক, এই সিস্টেমটা যখন এই অবস্থানে ছিল তখন তার আয়তন ছিল, অর্থাৎ এই প্রথম ক্ষেত্রে তার আয়তনটা ছিল ভি1, তাপমাত্রা ছিল টি1, চাপ ছিল পি1। এরপর আমরা পিস্টনটাকে নাড়াচাড়া করেছি, করে হয়তো উপরে উঠিয়েছি বা নিচে নামিয়েছি, অথবা স্থির রেখে নিচে তাপ দিয়েছি। তো প্রথম যে ক্ষেত্রটা নিচে তাপ দিয়েছি, কিন্তু বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পেলেও আয়তন বৃদ্ধি পায়নি। দেখো এ বিন্দু থেকেও যে আয়তন, সি বিন্দু থেকেও দেখো একই আয়তন। আয়তন দুইটার ক্ষেত্রেই কিন্তু সমান। তার মানে প্রথম ক্ষেত্রে আমরা যদি চিত্রটা একটু মুছে আবার একটু নতুন করে চিত্রটা আঁকার চেষ্টা করি, তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবা, ভয়ের কোনো কারণ নাই এবং ব্যস্ততারও কোনো কারণ নাই। মনে করো এটাই আমাদের সে পিস্টন, কেমন, এর ভিতরে যে গ্যাসটা ছিল
এর আয়তন ছিল V1। আমি নিচে তাপ প্রয়োগ করেছি, পিস্টন উপরে উঠতে চাই, কিন্তু আমি উপরে প্রয়োজনে ইট চাপ দিয়ে রেখে দিয়েছি যেন উপরে উঠতে না পারে। এই জন্য আমরা আয়তনটাকে ফিক্সড করে দিয়েছি। দেখো এখানেও যে আয়তন ছিল তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই বিন্দু থেকে যে আয়তন আর সি বিন্দু থেকে যে আয়তন, দুই ক্ষেত্রে কিন্তু আয়তনটা সমান। এই আয়তনটুকু আমরা ভি অফ এ দিয়ে প্রকাশ করতেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভি অফ এ কতটুকু, এই ও বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত। কেমন? আচ্ছা, এটুকু হচ্ছে এই আয়তনের পরিবর্তন ঘটছে না, এটা আমরা বুঝতে পারছি এই লেখচিত্র থেকে। এ বিন্দু থেকে আয়তন অক্ষের উপরে লম্ব টেনেছি, সি বিন্দু থেকেও লম্ব টেনেছি, একই বিন্দুতে মিলিত হচ্ছে। কাজে এ বিন্দুতে সিলিন্ডার বা সিস্টেমটার যে আয়তন, সি বিন্দুতেও কিন্তু তার আয়তনটা সেম, এবং সে আয়তনকে আমরা ভি অফ এ দিয়ে প্রকাশ করতেছি। ক্লিয়ার কিনা? আয়তনটা আমাদের কিন্তু সমান, কিন্তু এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা কিন্তু বেড়ে গেছে, T1 থেকে T2 হয়েছে, আবার চাপ PA থেকে PB হয়েছে। কারণ আমরা এ বিন্দু থেকে যদি চাপ অক্ষের উপরে একটা লম্ব টানি এবং সি বিন্দু থেকে যদি চাপ অক্ষের উপরে একটা লম্ব টানি, এই দুই বিন্দু কিন্তু এক জায়গায় মিলিত হয়নি, বিধায় আমরা বলতে পারছি এ এবং সি বিন্দুর চাপ কিন্তু ভিন্ন। তো আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সে আলোচনার সারমর্মটা অনেকটা এরকম যে T1 থেকে T2 অংশের কাজ আমাদের বের করতে হবে। তো আমরা এই প্রশ্নের উত্তরে যদি চলে যাই, তোমরা একটু মনোযোগ দিবে। আমরা প্রশ্নের উত্তরটা যদি এভাবে করি, একটু খেয়াল করো, আমরা চিত্রটা এঁকেছি, এ বি এবং সি বিন্দুর স্থানাঙ্ক আমরা একটু আগে আলোচনা করেছি। এ বিন্দুর স্থানাঙ্ক V1 P1 T1, বি বিন্দুর V3 P3 T3 এবং সি বিন্দুর হচ্ছে V2 P2 T2। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস এখান থেকে বুঝতে পেরেছি, উদ্দীপকের আলোকে এবং উপরোক্ত ফিগার বা এই তথ্যের অনুসারে আমরা দেখতে পাচ্ছি V1 অর্থাৎ, আর এই যে V2, তোমরা আরেকবার দেখো, এই V1 আর এই যে V2 দুইজন কিন্তু সেম। আবার দেখো এ বিন্দুতে যে চাপ ছিল, সি বিন্দু থেকেও সেই এ বিন্দু এবং বি বিন্দু থেকে চাপ কিন্তু সমান, আর এ বিন্দু আর সি বিন্দু থেকে আয়তন কিন্তু সমান। এই জন্য V1 সমান V2 লিখেছি। আর এই এ বিন্দুর যে চাপ, অর্থাৎ এ বিন্দু থেকে চাপ অক্ষের উপরে একটা লম্ব টানবো, আবার বি বিন্দু থেকে যদি চাপ অক্ষের উপরে একটা লম্ব টানি একই বিন্দু পাবো। সেক্ষেত্রে এ এবং বি বিন্দুর চাপ যেহেতু সমান, আর এ বিন্দুর চাপকে আমরা P1 আর বি বিন্দুর চাপকে P3 দিয়ে প্রকাশ করেছি, এই জন্য P1 সমান P3। লেখচিত্র হতে স্পষ্টত প্রতীয়মান হয় যে T1 থেকে T2 পর্যন্ত সম আয়তনীয় তাপগতীয় প্রক্রিয়া। অর্থাৎ এ থেকে যখন বস্তুটা সিতে গিয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে চিত্রে এখানে তীর চিহ্ন দেওয়া ছিল। প্রথমে এ থেকে সিতে গিয়েছে, সি থেকে বিতে গিয়েছে, আবার বি থেকে এতে আসছে। তো এ থেকে যখন সিতে গেল, তখন আমরা দেখতে পাচ্ছি T1 থেকে পর্যন্ত সম আয়তন, আয়তন কিন্তু চেঞ্জ হয়নি। একটু আগে আমরা তোমাদের সেটা ব্যাখ্যা করেছি, তাপগতীয় প্রক্রিয়া এখানে বিদ্যমান আছে। তো আমরা কাজ ডিডব্লিউ সমান পিডিভি একটু আগেই কিন্তু আমরা আলোচনা করেছি, তোমরা হয়তো একটু পিছনে গিয়ে আবার একবার দেখে আসতে পারো। ডিডব্লিউ সমান পিডিভি। তো আমরা সমাকলনের সূত্র জানি, তোমরা হয়তো অনেকে ইন্টিগ্রেশন করেছো, যে ক্ষুদ্র অংশ থেকে বড় অংশ পেতে গেলে এই ইন্টিগ্রেশনের সহযোগিতা নিতে হয়। তো আমাদের প্রথম ক্ষেত্রে যে কাজ ছিল সেটা হচ্ছে ক্ষুদ্র কাজ, ক্ষুদ্র আয়তন বৃদ্ধির জন্য যে কাজ সেটা ছিল ক্ষুদ্র কাজ। কিন্তু আমি যদি পুরা কাজ পেতে চাই, তাহলে আমাকে এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোর সমষ্টি তথা ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা যদি কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে সমষ্টি করি, যেমন ইন্টিগ্রেশন ডিএক্স, এর ফলাফল দাঁড়াচ্ছে এক্স, তাহলে মোট দূরত্বটা পেয়ে যায়। একটা বস্তুর মোট দূরত্বকে আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে পারি। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যদি সব সমষ্টি করে দেই, তাহলে আমরা মোট এই বস্তুটার যে দূরত্ব ছিল, মনে করো এক একটা অংশের দূরত্ব হচ্ছে ডিএক্স, তো আমি যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যোগজীকরণ করি বা সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে আমি মোট বস্তুটার দূরত্ব এক্স পেয়ে যাব। এই জন্য ইন্টিগ্রেশন ডিএক্স সমান এক্স। তো আমি এই সমীকরণে ইন্টিগ্রেশন করে দিয়েছি,
ডিডাব্লিউ সাথে সমাকলন চিহ্ন ব্যবহার করা হয়েছে, আবার ডান পক্ষেও সমাকলন করা হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তাহলে পিটা তো পরিবর্তনশীল, আবার ডিভিটাও পরিবর্তনশীল। তাহলে পিটা কি হয়েছিল আমরা যদি একটু দেখার চেষ্টা করি, চিত্রে আবার চলে যায়। দেখো এ থেকে যখন সিতে যায় তখন কিন্তু বস্তুর চাপটা ধ্রুবক ছিল না, চাপটা কিন্তু পরিবর্তন হয়েছে। তবে আমরা এখানে এ থেকে সিতে যেতে এই পি এ আর পিবি এর যোগফলের গড় যদি নেই, গড় চাপ হিসাব করে যদি আমরা সামনে এগিয়ে যাই, তাহলে পরিস্থিতিটা দাঁড়ায় এই পিটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতেছি, পি1 প্লাস পি2 ভাগ 2। অর্থাৎ যখন বস্তুটা সিস্টেমটা এ বিন্দুতে ছিল আর যখন সি বিন্দুতে গিয়েছে, এ থেকে সিতে যাওয়ার সময় এই এ এবং সি বিন্দুতে যে চাপের পরিবর্তন ঘটেছে ওই দুটো চাপকে যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা ধরে নিয়েছি যে এ থেকে সি পর্যন্ত সবসময় সে গড়ে পি1 প্লাস পি2 ভাগ পি2, অর্থাৎ গড় যে চাপ সেই চাপে তার এই পরিবর্তনটা সংঘটিত হয়েছে। কাজে আমরা পি এর পরিবর্তে কি লিখেছি, পি1 প্লাস পি2 ভাগ 2। আর ইন্টিগ্রেশন ডিভি ভি1 থেকে ভি2 এই সীমার ভিতরে আমাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে। তবে আমরা একটু আগে চিত্র বা ফিগার থেকে যে শর্তটা বুঝেছিলাম তোমাদের হয়তো মনে আছে যে ভি1 এবং ভি2 কিন্তু সমান ছিল, কেমন? তো এখন আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ সমান লিখতে পারি ডাব্লিউ, ইন্টিগ্রেশন ডিএক্স যদি এক্স হতে পারে তাহলে ইন্টিগ্রেশন ডিডাব্লিউ ডাব্লিউ হবে। ক্ষুদ্র ক্ষুদ্র কাজের যোগফল হচ্ছে মোট কাজ। পিটা আমরা রাখলাম বাইরে, পি কিন্তু শুধু পি এর একটা পরিচয় আছে, পি1 প্লাস পি2 ভাগ 2, মানে গড় চাপ নিয়েছি আমরা আর কি। আর এখানে যে ডিভি আয়তনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটুকু আমরা ইন্টিগ্রেশন ডিএক্স যদি এক্স পাই তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি সমান নিশ্চয়ই মোট আয়তন ভি পেয়ে যাব। তো ইন্টিগ্রেশন ডিভি কে যদি আমরা ডিভি কে ইন্টিগ্রেশন করি ভি পাই, আর তার লোয়ার লিমিট থাকে ভি1, আপার লিমিট থাকে ভি2। তোমরা হয়তো জানো, তোমরা হয়তো ইন্টিগ্রেশন করেছো, ইন্টিগ্রেশনের নিয়ম কানুন জানো। এটা নিয়ম, ইন্টিগ্রেশন করে দেওয়ার পরে লোয়ার লিমিট এবং আপার লিমিট দিতে হয়। তুমি প্রশ্ন করতে পারো স্যার তাহলে বাম পাশে কেন ইন্টিগ্রেশনের লিমিট নাই? তো আমরা ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে দিলাম। যখন পূর্বের অবস্থায় ছিল তখন কোনো কাজ সম্পাদিত হয়নি। যখন সিস্টেমটা ভি2 অর্থাৎ তার চাপ পরিবর্তন হয়ে যখন সে এ থেকে সিতে গিয়েছে তখন তার মোটকৃত কাজ হয়েছে ডাব্লিউ। তাহলে আসলে আমার এখানেও আমি সীমা দিতে পারতাম 0 টু ডাব্লিউ, আর এখানে ডিডাব্লিউ লিখে দিতে পারতাম। তাহলে আমাদের সেক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াতো, ডাব্লিউ 0 টু ডাব্লিউ। এই যে লোয়ার লিমিট নিচে, আপার লিমিট উপরে লিখতে হয়। দেখো আমরা এখানেও তাই লিখেছি, ভি1টা লোয়ার লিমিট এটা নিচে লিখে দিয়েছি, আর ভি2টা আপার লিমিট এটা উপরে লিখে দিয়েছি। এরপর আমাদের নিয়ম হচ্ছে ডাব্লিউটার জায়গায় একবার আপার লিমিট লেখা বিয়োগ এই ডাব্লিউর জায়গায় একবার লোয়ার লিমিট লেখা। ডাব্লিউর জায়গায় একবার ডাব্লিউ লিখেছি বিয়োগ ডাব্লিউর জায়গায় লোয়ার লিমিট লিখেছি 0। তো আলটিমেটলি রেজাল্ট আসে ডাব্লিউ। এই জন্য আমরা ইন্টিগ্রেশন ডিডাব্লিউ কে সরাসরি ডাব্লিউ লিখতে পারি। তবে যদি তোমরা এইভাবে ভেঙে দেখায় দাও তাতেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার কিনা? তো এখন আমরা এই ডিভি কে ইন্টিগ্রেশন করেছি, ভি পেয়েছি। এখানে যেহেতু 0 টু ডাব্লিউ ছিল এই জন্য এত ঝামেলা করা লাগেনি, কিন্তু এখানে তো 0 থেকে ভি2 না, ভি1 থেকে ভি2। এই জন্য কিন্তু আমার এখানে এই সীমাটা দেখানো খুব বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তো যা হোক, আমরা এখানে মান বসিয়ে দিয়েছি। এই ভি এর জায়গায় একবার আপার লিমিট ভি2 আর ভি এর জায়গায় একবার লোয়ার লিমিট ভি1। তো আমরা এখন জানি যে এ থেকে সিস্টেমটা যখন সিতে গিয়েছিল, কেমন? তোমাদের যদি চিত্রটা আমরা আর এক দফা ফিরিয়ে নিয়ে যাই, দেখো এ থেকে যখন সিতে গিয়েছিল তখন কিন্তু আয়তনের পরিবর্তন হয়নি। এ থেকে লম্ব টানলেও যে বিন্দু, সি থেকে লম্ব টানলেও একই বিন্দু। কাজেই এই ভি2 আর ভি1 কিন্তু সমান ছিল, যা আমরা এখানে দেখিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আয়তন, তাহলে আমরা ভি এর জায়গায় একবার আপার লিমিট ভি2 লিখেছি, একবার লোয়ার লিমিট ভি1 লিখেছি। তাহলে ভি2 এর পরিবর্তে আমি এখন লিখে দিতে পারি ভি1। ভি1 থেকে ভি1 বিয়োগ করলে হয় 0। কাজে আমার পি1 প্লাস পি2 ভাগ 2, আর এই অংশটুকুর মান যেহেতু 0, কাজে 0-র সাথে যা গুণ করব সবই 0 হয়ে যাবে। তো আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মোট কৃত কাজ 0 জুল।
তোমরা কি বুঝতে পেরেছ? তো যাই হোক, আমরা যেহেতু আয়তনের কোনো পরিবর্তন নাই, তাই আয়তনের পরিবর্তন না থাকায় ডিভি 0 হওয়ার কারণে টি1 থেকে টি2 অংশে কৃত কাজ 0। তোমরা কি প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো? ক নাম্বার? না বুঝতে পারলে কমেন্টে অবশ্যই তোমরা কি বোঝনি সেটা আমাকে লিখে জানাবে, কেমন? আমরা খ নাম্বার প্রশ্নের অংশে চলে যাচ্ছি। খ নাম্বার অংশের প্রশ্নের যে অংশটা রয়েছে সেখানে বলছে তাপমাত্রা টি1 থেকে টি2 উন্নতির ফলে, তাপমাত্রা টি1 থেকে টি2 উন্নতির ফলে গৃহীত তাপ কত? মানে কি পরিমাণ তাপ সে গ্রহণ করেছে, গৃহীত তাপ, গ্রহণ করা তাপ। এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। এই দুটো কথা যারা এই বইটা কখনো পড়নি তাদের কাছে একেবারে নতুন মনে হবে এবং এটা বুঝতে অনেকটা অসুবিধা হতে পারে। তো আমরা যদি একটু ব্যাখ্যা দেই, তোমরা হয়তো খুব সহজে জিনিসটা অনুভব করে নিজেরাই এই প্রশ্নের উত্তর লিখতে পারবা ইনশাআল্লাহ। আমরা একটা তাপগতীয় সিস্টেম নিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিও। এটা হচ্ছে আমাদের সেই তাপগতীয় সিস্টেম। তাপগতীয় সিস্টেমটা হচ্ছে একটা সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস রেখে পিস্টন দিয়ে এটার আয়তন, চাপ এবং তাপমাত্রার পরিবর্তন ঘটানো। এখন প্রশ্ন হচ্ছে অভ্যন্তরীণ শক্তি কি? দেখো, আমরা এই সিস্টেমে কিছু গ্যাসীয় পদার্থ রয়েছে। এই সিস্টেমে যদি আমরা নিচ থেকে তাপ প্রয়োগ করি, যদি ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করি, এই তাপে এই গ্যাসের অণুগুলো প্রথমে তাপ শক্তিটা গ্রহণ করবে। তবে শর্ত আছে যে সিস্টেমটা যেন পরিবেশ থেকে তাপ নিতে পারে, এই জন্য সিস্টেমটাকে সুপরিবাহী হতে হবে। তো মনে করলাম আমি নিচে তাপ দিচ্ছি, একটা সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন রয়েছে, তার ভিতরে আবদ্ধ রয়েছে কিছু গ্যাস। তাপ দেওয়ার ফলে এই সিস্টেমের তাপমাত্রা আগে ছিল টি1, এতে আমি ডিকিউ পরিমাণ তাপ দিয়েছি। এর ফলে এই গ্যাসগুলো অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে, তাপ গ্রহণ করায় অণুগুলো ছুটাছুটি বৃদ্ধি পাবে, ফলে পিস্টনের উপরে তারা অধিক পরিমাণ বল প্রয়োগ করবে, ফলে এই পিস্টনটা আস্তে আস্তে উপরে উঠে যাবে, ফলে আয়তন বৃদ্ধি ঘটবে। আর আয়তন যদি আমরা বৃদ্ধি ঘটাতে না দেই তাহলে এর তাপমাত্রা অনেক বেড়ে যাবে। আবার আয়তন বৃদ্ধি পেলে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে, আয়তনও বৃদ্ধি পেতে পারে। আদি আয়তন যদি ভি1 হয় আর চূড়ান্ত আয়তন যদি ভি2 হয়, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে বস্তুটার আয়তন বৃদ্ধি পেয়েছে, ডিভি বা ডেল্টা ভি সমান ভি2 মাইনাস ভি1। কেমন? এইভাবে আয়তনের পরিবর্তন ঘটতে পারে। এই আয়তনের যে পরিবর্তন ঘটলো, এর ফলে এই পিস্টনটা এ বি অবস্থান থেকে সিডি অবস্থানে চলে যেতে পারে। কেমন? তাহলে আমরা দেখছি প্রথমে তাপ দিলে অণুগুলোর অন্তস্থ শক্তি বৃদ্ধি পাবে। এই তাপ ডিকিউ দুইটা অংশে ভাগ হয়ে যাবে। একটা অংশ বস্তুটার ছোটাছুটি বা গতিশক্তি বৃদ্ধি করবে তথা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, যাকে আমরা অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিকে ডিইউ দিয়ে প্রকাশ করি। আর বাকি তাপ যেটা আমি দিতেছি, মোট যে তাপ তার একটা অংশ তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করছে, বাকি অংশটুকু দ্বারা এই পিস্টনটা উপরে উঠায় এই সিস্টেম পরিবেশের উপর কিছু কাজ সম্পাদন করেছে। তার মানে আমরা বুঝতে পারছি কোনো সিস্টেমে যদি আমি তাপ শক্তি সরবরাহ করি, এই তাপ শক্তির একটা অংশ যা এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করবে এবং বাকি তাপ দ্বারা সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করবে, পিস্টনটা উপরে উঠবে। এই উপরে উঠলে সে কিছু দূরত্ব অতিক্রম করবে এবং এই পিস্টনের উপরে নিশ্চয়ই কিছু বল প্রয়োগ করা হয়েছে, কাজেই আমাদের কিছু কাজ সম্পাদিত হবে, যা আমরা একটু আগে প্রথম অংশে তোমাদেরকে দেখিয়েছি, কৃত কাজ সমান পি ডিভি। কথা পরিষ্কার কিনা? তাহলে এইভাবে আমরা সম্পাদিত কাজের পরিমাণটা হিসাব করে ফেলতে পারি। তো আমরা অভ্যন্তরীণ শক্তির কথাটা বুঝতে পেরেছি কিনা? এটাই সে অভ্যন্তরীণ শক্তি। তাপ দিলে প্রথমে একটা সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তাপ গ্রহণ করে অণুগুলো ছুটাছুটি বৃদ্ধি করে, এরপর সে পিস্টনটাকে
বাইরে বা উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এই উপরে নিয়ে যাওয়ার কারণে বল প্রযুক্ত হয় এবং স্মরণ হয়, তথাপি আমরা বলতে পারি কাজ হয়। কেমন? তাহলে কোনো সিস্টেমে আমরা যে পরিমাণ তাপ শক্তি প্রয়োগ করি তার একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করে। তো গৃহীত তাপ মানে যে তাপটা আমি সিস্টেমে প্রদান করতেছি সেটাকে বলছি গৃহীত তাপ, তাকে আমরা ডিকিউ দিয়ে প্রকাশ করছি। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কেমন? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা এরকম যে কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয় তার একটা অংশ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করে, বাকি অংশ দ্বারা সিস্টেম পরিবেশের উপর কাজ সম্পাদন করে। তো আমাদের চেয়েছে তাপমাত্রা T1 থেকে T2 উন্নতির ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত, অর্থাৎ ডিইউ এর মানটা আমাদের বের করতে হবে, এটা আমরা জানি না। আর গৃহীত তাপ ডিকিউ এর মানটা আমাদের বের করতে হবে। দুইটা অংশ আমাদের বের করতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রশ্নে কি চেয়েছে। আমরা এই জন্য এখন প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। কেমন? খেয়াল করো, প্রথমত আমাদের এই সেই লেখচিত্র দেওয়া আছে, এটা তো ঠিক ছিল না, এই জন্য আমরা এইভাবে এটা এঁকে নিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা আয়তন নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর নিয়েছি আমরা যথারীতি চাপ। আমাদের টার্গেট হচ্ছে গৃহীত তাপ এবং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তো আমরা কিভাবে অঙ্কটা করব তোমরা একটু যদি মনোযোগ দিয়ে দেখো। দেখো প্রথম অংশ গৃহীত তাপ, কতটুকু তাপ সে গ্রহণ করেছে, অর্থাৎ আলটিমেটলি আমরা কিউ এর মানটা হিসাব করতে চাই। কতটুকু তাপ সে গ্রহণ করেছে সেটা কিভাবে বের করব সেটা দেখো। আমরা কিন্তু জানি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিবি সমান ডিকিউ ভাগ এন ইন্টু ডিটি। তুমি বললে স্যার এ তো আমরা জীবনেও শুনি নাই। আসলে তোমরা যারা এই বইটা পড়নি তারা হয়তো শোনোনি, তবে এখন ইনশাল্লাহ বুঝতে পারবা। এই স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের একটা সংজ্ঞা আছে। আয়তন স্থির রাখতে হবে, যেটা আমরা একটু আগে দেখালাম, পিস্টন উপরে বা নিচে নামতে দেওয়া যাবে না। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের বা ওই গ্যাসীয় পদার্থের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। আমি আবার বলছি, একটু মনোযোগ দিবা। আমি যদি তোমাদেরকে বলি 4 সমান 4 ভাগ n ইন্টু ডিটি, আমি যদি বলি n এবং ডিটি এর মান কত হলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তুমি নিশ্চিত বলবা স্যার n এর মান 1, ডিটি এর মান যদি 1 হয় তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। ঠিক তেমনি ভাবে এই nটা যদি 1 হয় আর ডিটি যদি 1 হয় তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, ডিকিউ কে 1 দিয়ে ভাগ করলে ডিকিউ এবং সিভি এই দুটো সমান হয়ে যায়। তো ঠিক এইভাবেই সংজ্ঞায়িত করা রয়েছে তোমাদের বইয়ে সিভি অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। আয়তন স্থির রাখতে হবে, এটা 1 নম্বর শর্ত। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা n এক্ষেত্রে মোল সংখ্যা, 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাহলে এই তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে হবে। এখন এই 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করব, মাগনা তো আর 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি হবে না, এতে কিছু তাপ প্রদান করতে হবে। যতটুকু তাপ প্রদান করতে হবে সেটাই হচ্ছে স্থির আয়তনে ওই পদার্থের মোলার আপেক্ষিক তাপ। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো কথা। যদি না বোঝো আমাকে জানাবা। তাপমাত্রা আমরা কি করব, স্থির আয়তন, আয়তন স্থির রাখতে হবে শর্ত নাম্বার 1। এবার n মানে মোল সংখ্যা, এটা এখানে লিখে দেওয়া আছে দেখো, মোল সংখ্যা এটা হতে হবে 1 মোল। আর ডেল্টা টি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এটা হতে হবে 1 কেলভিন। তাহলে যে পরিমাণ, মনে করো একটা পিস্টনের ভিতরে আমরা কিছু গ্যাস রেখেছি, এর আয়তন আমি বৃদ্ধি হতে দিব না, সংকুচিত বা নিচে নামতেও দিব না, অথচ নিচে আমি তাপ দিব। এর তাপমাত্রা আগে ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, এখন আমি 21 ডিগ্রি সেলসিয়াস করতে চাই, তার মানে তাপমাত্রা আমরা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই। ডেল্টা টি সমান 1 কেলভিন। কেমন? এখন মাগনা তো আর 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা এটা পৌঁছাবে না, তার মানে যতটুকু তাপ আমি এখানে প্রদান করব ওই তাপের পরিমাণই হচ্ছে
ওই পদার্থের জন্য স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। যাই হোক, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, না বুঝতে পারলে জানাবা। আমরা পরে আলোচনায় চলে যাচ্ছি। তাহলে এটুকু আমরা বুঝতে পেরেছি, আমরা 8 গুণন করেছি dq সমান n cv dt। এই অংশটুকু ক্লিয়ার কিনা তোমাদের? এখন আমাদের দরকার হচ্ছে মোট তাপ, গৃহীত আংশিক তাপ না। dq মানে হচ্ছে ক্ষুদ্র তাপ, কিন্তু আমাদের দরকার সম্পূর্ণ তাপ। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কি করতে পারি? আমরা কিন্তু পুরা তাপটা বের করতে পারি। তো আমরা যেহেতু পুরা তাপটা বের করতে চাই, তাহলে আমাদের এই সমীকরণে আসলে ইন্টিগ্রেশন করা উচিত। তো আমরা এই সমীকরণে ইন্টিগ্রেশন করতে চাই। দেখো, এই বাম পক্ষেও ইন্টিগ্রেশন করা হয়েছে, ডান পক্ষেও করা হয়েছে পুরা তাপের পরিমাণ পাওয়ার জন্য। তো ইন্টিগ্রেশন অফ ডিকিউ আমরা তোমাদের কিন্তু একটু আগে বুঝিয়েছি, ইন্টিগ্রেশন ডিএক্স এ যদি এক্স হয়, তো ইন্টিগ্রেশন ডিকিউ এ তো কিউ হবে। এখন যদি এর লোয়ার লিমিট 0 আর আপার লিমিট কিউ হয়, যখন আমি তাপ দেইনি তখন তাপ ছিল 0, তাপ দেওয়ার পরিমাণ ছিল 0। যখন আমি এই বস্তুটাকে সম্পূর্ণরূপে টি1 থেকে টি2 তে নিয়েছি, তখন মোট কিউ পরিমাণ তাপ দিয়েছি। তো আমাদের যদি লিমিট বসায়, তাহলে 0 টু কিউ এইভাবে আমাদের লিমিটটা বসাতে হবে। কিউ এর জায়গায় একবার আপার লিমিট কিউ বসাবো, কিউ এর জায়গায় একবার লোয়ার লিমিট 0 বসাবো। তো আমাদের সীমা ছিল কতটুকু তোমাদের নিশ্চয়ই মনে আছে? 0 টু কিউ। এই সীমার ভিতরে আমরা কিন্তু মান বসিয়ে, এখানে কিন্তু আর মান বসানো যাবে না, যেহেতু মান বসিয়ে দিয়েছি, এখানে আর লিমিট দেওয়া যাবে না। তো যা হোক, এখন রেজাল্ট কিন্তু কিউ দাঁড়ায়। তো আমরা ইন্টিগ্রেশন অফ ডি কিউ এর পরিবর্তে একবারে কিউ লিখে দিয়েছি। আর এনটা মোল সংখ্যা, এটা ধ্রুবক। সিবিটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এটাও একটা ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসছি। ধ্রুবককে তো আর ইন্টিগ্রেশন করা যায় না। তো যা হোক, আমরা এরপরে যেটা করেছি, আমরা এই ডিটিকে ইন্টিগ্রেশন করে দিয়েছি। তবে আমাদের লোয়ার লিমিট, আগে তাপমাত্রা ছিল টি1, তাপ দেওয়ার ফলে চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে টি2। টি1 থেকে টি2 এই সীমার ভিতরে আমরা এটাকে সমাকলন করেছি। তো আমরা ডিটিকে যদি ইন্টিগ্রেশন করি, পাবো টি। কারণ ইন্টিগ্রেশন এক্স যদি ডিএক্স যদি এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিটি সমান কি হবে? টি হবে। এটাই তো স্বাভাবিক। তবে এর যেহেতু লিমিট আছে, লোয়ার লিমিট নিচে, আপার লিমিট উপরে আমরা লিখে দিয়েছি। এখন এই টি এর পরিবর্তে একবার আপার লিমিট বিয়োগ টি এর পরিবর্তে একবার লোয়ার লিমিট আমরা লিখে দিয়েছি। তো আমরা মোট যে তাপের পরিমাণ সেটা পেয়েছি কিউ সমান সিভি ইন্টু টি2 মাইনাস টি1। যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে নিই, তো এন এর মানটা 1 হয়ে যায়। আর যদি আমরা পুরা মোল, যত মোল গ্যাস ওখানে ছিল তার জন্য হিসাব করি, তাহলে কিউ হবে এন সিভি টি2 মাইনাস টি1। কথা পরিষ্কার হয়েছে কিনা? না হলে আমাকে জানাতে পারো। ও কিভাবে জানাবা? তোমাদের সাথে তো আমি সরাসরি যুক্ত না। তো যা হোক, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু কিছু তথ্য জানি। এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভি এর মান হচ্ছে 3/2r। দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভি সমান 5/2 ইন্টু আর, এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সিভি সমান 3r। আমাদের এগুলো দরকার নাই, এই পর্যন্তই তোমার রেজাল্ট কিন্তু শেষ। কথা পরিষ্কার কিনা? তবে যদি আমরা এই সিভি এর মানটা এখানে বসাতে চাই 1 মোল গ্যাসের ক্ষেত্রে, কিউ কত হতে পারে? যদি এটা 1 পারমাণবিক গ্যাস হতো, তখন আমরা কিউ এর পরিমাণটা পেতাম, সিভি এর মানটা বসিয়ে দিতাম 3/2r, আর টি2 মাইনাস টি1 তো রয়ে যেত। আর যেহেতু 1 মোল গ্যাস, কাজে এন এর মান এক্ষেত্রে 1। ঠিক আছে কিনা? আর পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা দাঁড়াতো কিউ সমান সিভি এর পরিবর্তে লিখতাম 5/2r, আর টি2 মাইনাস টি1 তো রয়ে যেত, সিভি এর মানটা জাস্ট বসাই দিতাম। এবং এখানে আমরা যে তিনটা হিসাব করেছি, তিনটাই কিন্তু 1 মোল গ্যাসের জন্য হিসাব করেছি। আর বহু পারমাণবিক গ্যাস, এক পারমাণবিক গ্যাস কি? হিলিয়াম, নিয়ন, এইগুলো। আর দ্বিপারমাণবিক গ্যাস কি কি তোমরা জানো? হাইড্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, যেমন অক্সিজেন, এগুলো দ্বিপারমাণবিক গ্যাস। আর বহু পারমাণবিক গ্যাস ওজোন হতে পারে বা অন্যান্য গ্যাস হতে পারে, এটা কিন্তু বহু পারমাণবিক গ্যাস। যাই হোক, আমরা আপাতত এটুকু আলোচনার মাধ্যমে আমরা খ নম্বর প্রশ্নের যে অংশটুকু আমাদের প্রয়োজন ছিল, অর্থাৎ কতটুকু তাপ সে গ্রহণ করেছে, তা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।
তো আমরা এটা মুছে ফেললাম। পরের প্রশ্নের উত্তরে আমরা এখন যেতে চাই। দেখো আমাদের কিন্তু এই প্রশ্নে শুধুমাত্র তাপ চাইনি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও চেয়েছে। কেমন? তো আমরা সেই উত্তরে এখন যাচ্ছি। দ্বিতীয় অংশ, এই প্রশ্নের উত্তরের যে দ্বিতীয় অংশ, T1 থেকে T2 তে উন্নতির ফলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা একটু বের করতে চাই। বিজ্ঞানী ক্লাসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যা আমরা প্রথমে আলোচনা করেছি, এখান থেকে আমরা কি জানি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এই তিনটা অংশের পরিচয় আমরা জানি। ডিকিউটা হচ্ছে গৃহীত তাপ, ডিইউটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, ডিডাব্লিউটা হচ্ছে কৃত কাজ। তো দেখো আমরা ক নম্বর থেকে কিন্তু পেয়েছি সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ 0। আমরা প্রথম অংশ থেকে কিন্তু এটা দেখিয়েছি ক নম্বরে। আবার খ এর প্রথম অংশ থেকে আমরা পেয়েছি গৃহীত তাপ কিন্তু NCV × T2 - T1, যা একটু আগে আমরা তোমাদেরকে দেখালাম। দেখো Q সমান NCV T2 - T1। কেমন? তো এই তথ্যগুলো আমরা জানি। এখন DQ সমান আমরা কি জানি? DU প্লাস DW। এটা হচ্ছে গৃহীত তাপ, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ, আর ডিডাব্লিউটা হচ্ছে কৃত কাজ। যদি সমআয়তন প্রক্রিয়া সংঘটিত হয়, পিস্টন যদি উপরে না ওঠে, অর্থাৎ বস্তু যদি দূরত্ব অতিক্রম না করে, তো কৃত কাজ তো 0 হবে, যা আমরা ক নম্বরে তোমাদেরকে দেখিয়েছি। যেহেতু এক্ষেত্রে কৃত কাজ 0, সুতরাং অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা হবে গৃহীত তাপের সমান। আর গৃহীত তাপ খ থেকে আমরা অলরেডি পেয়েছি। কাজে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউটা আমরা যদি তোমাদেরকে একটু শর্টকাটে বলি, খেয়াল করো, এই ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। যেহেতু পিস্টনটা উপরে উঠছে না বা নিচে নামছে না, অর্থাৎ বহিস্থ কাজ 0, কাজে আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস 0। তো এখান থেকে আলটিমেটলি কি লিখতে পারি? ডিইউ সমান ডিকিউ। অর্থাৎ যতটুকু তাপ আমি দিব, যেহেতু এর আয়তন বৃদ্ধি পাচ্ছে না, পুরা তাপই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। আমাদের যে সিস্টেমটা ছিল তোমাদের মনে আছে, এই সিস্টেমটায় আমি তাপ দিচ্ছি, বাট এই সিস্টেমটা উপরে উঠছে না, নিচেও নামছে না। যতটুকু তাপ দিচ্ছি, যেহেতু সে বহিস্থ কাজ করতে পারছে না, তাহলে পুরা তাপটাই তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হচ্ছে। কাজে ডিইউ সমান আমরা লিখতে পারি ডিকিউ। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গৃহীত তাপের সমান। আর গৃহীত তাপ যেহেতু আমরা পেয়েছি NCV T2 - T1, কাজে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও হবে NCV T2 - T1। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমরা এটা বাদ দিতে চাচ্ছি, আমরা পরবর্তী অংশে যেতে চাই, অর্থাৎ গ নম্বর প্রশ্নের উত্তরে আমরা যেতে চাই। গ নম্বর প্রশ্নের উত্তর বলছে তাপমাত্রা T2 থেকে T3 পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত? আমরা যদি একটু চিত্রে চলে যাই, আগে তো এ থেকে সিতে ছিল, অর্থাৎ T1 থেকে T2, এখন T2 থেকে T3 পরিবর্তনের ফলে গৃহীত তাপ, এখন সে কতটুকু তাপ নিয়েছে? এখন কিন্তু আয়তনের পরিবর্তন হয়েছে, এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? এইভাবে আমাদের 3 নাম্বার প্রশ্নটার সমাধান করতে হবে। কিন্তু আমরা কিভাবে করব? আমরা তো বুঝে উঠতে পারছি না কিছুই। তবে আমরা যদি আবার একটু চিত্রটা আঁকি, দেখি আমরা বুঝতে পারি কিনা। ভালো করে মনোযোগ দিবা। দেখো এটা হচ্ছে আমাদের সেই পিস্টন। আমরা দেখতে পাচ্ছি এই পিস্টনটা কিন্তু এখন আয়তনের পরিবর্তন হচ্ছে। সিতে যখন ছিল, আমরা যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, সিতে যখন ছিল তখন তার আয়তনটা ছিল কত? V2। এই V2 V1 এর সমান। কিন্তু যখন সে সিতে গিয়েছে, তখন তার আয়তনটা কিন্তু V of B। আগে আয়তন ছিল V of A, আর এখন আয়তন হচ্ছে V of B, যাকে আমরা V3 দিয়েও আখ্যায়িত করতে পারি। আয়তন তাহলে কিন্তু সি থেকে বিতে যাওয়ায় পরিবর্তন হয়েছে, এটা নিশ্চিত। আবার দেখো অপরদিকে সি বিন্দুতে চাপ ছিল P of B, আর বি বিন্দুতে তার যে চাপ ছিল, আমাদের একটু উপর দিয়ে দাগ কাটা হয়ে গেছে, একটু নিচে নামাই। বি থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে P of A। তার মানে চাপেরও পরিবর্তন হয়েছে, আয়তনেরও পরিবর্তন হয়েছে। আমাদের মূল যে লেখচিত্রের বর্তমান যে অংশ, সেই অংশ হচ্ছে সি থেকে বি আমাদের যেতে হবে। কেমন? এই সি থেকে বিতে যাওয়ার সময় গৃহীত তাপ কত, সে কতটুকু তাপ গ্রহণ করেছে,
এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কি পরিবর্তন ঘটেছে, এই প্রশ্নের উত্তর আমাদের যেতে হবে। তার আগে আমরা বলি যে মনে করো পিস্টনটার আয়তন এক্ষেত্রে আগে যা ছিল তার থেকে বেড়ে গিয়েছে, তো আয়তন কিন্তু আর আগের মতো নাই, আয়তন কিন্তু বৃদ্ধি পেয়েছে। আগে যদি আয়তন থাকতো ভি অফ এ, এখন আয়তন হয়েছে ভি অফ বি, আয়তন বেড়ে গিয়েছে। চাপও কিন্তু এক্ষেত্রে হ্রাস পেয়েছে, আয়তন বৃদ্ধি পেলে অণুগুলো ছুটাছুটির জন্য জায়গা পেয়েছে, চাপ হ্রাস পেয়েছে। এখন বলছে এই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত এবং গৃহীত তাপ কত। তোমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছো? আমরা যদি এখন উত্তরে চলে যাই, খেয়াল করবা, না বুঝলে প্রশ্ন করতে হবে, কমেন্টে প্রশ্ন করে দিবা। যেহেতু আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবল মাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, অভ্যন্তরীণ শক্তি যদি আয়তনটা চেঞ্জ না করি বা চেঞ্জ করি, তাপমাত্রা বৃদ্ধি যত করব আয়তন তত বৃদ্ধি পাবে এবং তাপ তত বেশি দিতে হবে। সুতরাং যখনই 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পায়, তখন আমরা এই যে সমীকরণটা ডিইউ সমান এন সিভি ডিটি সমীকরণটা ব্যবহার করা যাবে। আমি আবার বলছি, আমরা সিভি সমান কি পেয়েছিলাম, যদি তোমাদেরকে একটু দেখাই, সিভি সমান কি ছিল, ডিকিউ ভাগ এন ইন্টু ডেল্টা টি। আমরা এটাকে বলেছিলাম স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা হচ্ছে আয়তনটা স্থির রাখতে হবে। আয়তন যদি স্থির থাকে তাহলে যে তাপ দিব, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগবে সেটাই হচ্ছে স্থির আয়তনে তার মোলার আপেক্ষিক তাপ। এখান থেকে যদি আমরা আর গুণন করি, ডিকিউ সমান সিভি এন ডিটি, এটা লেখা যায়। কথা কি পরিষ্কার কিনা? যদি এনটাকে একটু আগে লিখি, এন সিভি ডিটি লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যদি সমষ্ণ প্রক্রিয়ায় এটা সংঘটিত হয়, সরি সমষ্ণ না, সম আয়তন প্রক্রিয়ায় এটা সংঘটিত হয়, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে আয়তন যেহেতু বৃদ্ধি পায় না, আয়তন আগের মতনই থাকে, এ কারণে আয়তনের কোনো পরিবর্তন না হওয়ার জন্য যে তাপটা আমি দিব, এই পুরা তাপই বস্তুর অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধিতে ব্যয় হবে। তাহলে ডিকিউ যে তাপটা আমি প্রদান করব, এই তাপ পুরোটাই বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। কাজে ডিকিউ সমান আমি লিখতে পারবো তখন ডিইউ, আর ডিইউ এর পরিবর্তে তখন লিখতে পারবো এন সিভি ডিটি। আমার মনে হয় তোমরা কিছুই বুঝতে পারোনি। তাহলে দেখো, ডিকিউ একটা পিস্টন নিয়েছি, আমি তাপ দিব, বাট পিস্টনটাকে উপরে উঠতে দিব না, এর ভিতরে গ্যাস থাকবে। তাহলে আমি যে পরিমাণ তাপ দিব, সমস্ত তাপ এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হবে। তো আমরা যেহেতু এখানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ নিয়েছি এবং এই ক্ষেত্রে যে তাপ দিচ্ছি তার পুরাটাই এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হচ্ছে, ফলে এই ডিকিউ কে আমি ডিইউ দিয়ে প্রকাশ করতে পারি। আর এই জন্য ডিইউ সমান এন সিভি ডিটি এই সমীকরণটা লেখা হয়েছে। তোমরা কি বুঝতে পেরেছো? এখন যদি আমি এটাকে মুছে ফেলি, দেখো এটা আর এটা সেম জিনিস, কোত্থেকে আসছে সেটা আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এখন দেখো সমীকরণটি ব্যবহার করা যাবে। তাপমাত্রার এই পরিবর্তনের সময় গ্যাসের আয়তন স্থির থাকা আবশ্যক নয়। এখন দেখো আমরা এই সমীকরণটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা বইয়ে লেখা আছে, তোমাদের বইয়ে লেখা আছে, যেহেতু আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কেবলমাত্র এর তাপমাত্রার উপর নির্ভর করে, সুতরাং যখনই 1 মোল গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি পায়, তখন উপরিউক্ত সমীকরণ ব্যবহার করা যাবে, অর্থাৎ ডিইউ সমান সিভি ডিটি এটা ব্যবহার করা যাবে। তাপমাত্রার এই পরিবর্তন গ্যাসের সময় গ্যাসের আয়তন যে স্থির থাকতেই হবে এমন কোনো আবশ্যকতা নাই। কেমন? কাজে আমরা এটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এই সমীকরণটা আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো আমরা এখন এই সমীকরণটা ব্যবহার করব। তাপমাত্রায় পরিবর্তন সময় গ্যাসের আয়তন স্থির থাকা অত্যাবশ্যকীয় নয়। এখন দেখো আমরা ডিইউ সমান এন সিভি ডিটি এই সমীকরণটা এখানে লিখেছি। এখন আমাদের দরকার মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে যেহেতু ক্ষুদ্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আমরা জানি, কেমন, আমাদের দরকার কি মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে ক্ষুদ্র অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন পাবো। তো
আমি বাম পক্ষকে ইন্টিগ্রেশন করেছি, ডান পক্ষকে ইন্টিগ্রেশন করে দিব। এরকম পরের লাইনে এটা দুই পাশে ইন্টিগ্রেশন করব। তবে যখন আমি তাপ দেইনি, তাপমাত্রা বৃদ্ধি করিনি, তখন এর অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয়নি। যখন আমি তাপমাত্রা বৃদ্ধি করেছি, করে T2 থেকে T3 তে নিয়েছি, তখন তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়ে হয়েছে ইউ। তাহলে এই সীমার ভিতরে যদি এটাকে সমকলন করি, ডিইউ কে যদি ইন্টিগ্রেশন করি 0 টু ইউ এই সীমার মধ্যে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ডিইউ ইন্টিগ্রেশন ডিএক্স যদি এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন ডিইউ সমান ইউ হবে। তবে এর দুটো লিমিট আছে, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। ইউ এর জায়গায় একবার আপার লিমিট বসাইছি, ইউ এর জায়গায় একবার লোয়ার লিমিট বসিয়েছি, তো আলটিমেটলি রেজাল্ট আসছে ইউ। তো আমি এখানে ইউ লিখে দিয়েছি। কথা পরিষ্কার? এখন সমানের জায়গায় সমান দিয়েছি, এন ধ্রুবক, সিবি ধ্রুবক, আর ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কার উপরে গিয়ে বর্তাবে, ডিটি এর উপরে বর্তাবে। তবে ডিটি যখন সে কোথা থেকে কোথায় আসছে, সি থেকে বি, তখন তার তাপমাত্রা ছিল সিতে T2 আর বিতে এসে হয়েছে কত, T3। আমরা যদি চিত্রে আরেকবার ফিরে যাই তোমাদের দেখানোর সুবিধার্থে, তোমরা হয়তো দেখতে পারবা, এই যে সি থেকে বিতে আসছে, আগে তাপমাত্রা ছিল T2, এখন তাপমাত্রা হয়েছে T3। ক্লিয়ার কিনা? T2 থেকে T3 এই সীমার ভিতরে ইন্টিগ্রেশন করে দিয়েছি, এনসিবি ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, আর T2 থেকে T3 আর এই ডিটি কে আমরা ইন্টিগ্রেশন করে দিব। তো ইন্টিগ্রেশন ডিটি, ইন্টিগ্রেশন ডিএক্স যদি এক্স হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি, এটাকে আমরা কি লিখতে পারি, টি লিখতে পারি। তবে এটার দুটো লিমিট আছে, লোয়ার লিমিট T2, আপার লিমিট T3। তাহলে আমাকে কি করতে হবে, টি এর পরিবর্তে একবার T3 বসাতে হবে, বিয়োগ টি এর পরিবর্তে একবার T2 বসাতে হবে। তাহলে আমরা এই অংশটুকুর রেজাল্ট পাচ্ছি কত, T3 মাইনাস T2। আমরা সেটা এখানে বসাই দিয়েছি। তোমরা যদি না বুঝে থাকো আমাকে জানাবা। ক্লিয়ার কিনা? এই ইউটা হচ্ছে মোট অভ্যন্তরীণ শক্তি কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র বৃদ্ধিগুলো যোগ করলে মোট কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আমরা পেয়ে যাচ্ছি, এবং আমাদের সেটাই চেয়েছে প্রশ্নে। পরিবর্তনের ফলে গৃহীত তাপ কত এবং এই প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হতে হতে এই ইউ পরিমাণ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয়েছে, বিধায় আমরা ইউ এর মান যেটা পেয়েছি এটাই হচ্ছে আমাদের উত্তর। তবে সিবি এর মান এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে তোমরা জানো 3/2R বসানো যায়, দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 5/2R বসানো যায়, বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 3R বসানো যায়। সেটা বসায় আমরা এটা দেখাতেও পারি, নাও পারি, এটা আমাদের মূলত এটা চাইনি, আমরা এটা দিতে পারি ইচ্ছা করলে। তবে এখানে আমরা যে সমীকরণগুলো তোমাদের তৈরি করে দিয়েছি, এটা সবগুলো কিন্তু এক মোল গ্যাসের ক্ষেত্রে, এন এর মান কিন্তু এক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এক। আমার মনে হয় তোমরা এগুলো বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পেরে থাকো তো আমাকে একটু কমেন্ট করে জানাবা। এখন দেখো আমাদের একটা অংশ হয়েছে যে এই সিস্টেমে কি পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বের করে ফেলেছি, কিন্তু আরেকটা বলেছে যে গৃহীত তাপের পরিমাণ কত। তো ক্লাসিয়াসের তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা জানি গৃহীত তাপ সমান অভ্যন্তরীণ তাপ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। কেমন? এই অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, আচ্ছা খেয়াল করো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। তো আমরা এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ এটা লিখতে পারি। এখানে তাপ হবে না, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন প্লাস কৃত কাজ। তো ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তো আমরা কি করতে চাই, গৃহীত তাপটা বের করতে চাই। তাপ মানে তো কিউ, তো আমরা এটা তো ক্ষুদ্র পরিবর্তন, তো আমরা যদি বড় পরিবর্তন চাই তো আমাদেরকে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে ইন্টিগ্রেশনের মাধ্যমে বৃহৎ মানে পরিণত করতে হবে, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি যদি ইন্টিগ্রেশন ডিকিউ করি পাবো কিউ, আর ইন্টিগ্রেশন ডিইউ এই মাত্রই আমরা কিন্তু বের করেছি, তোমরা হয়তো জানো। এই দেখো এই মান বের করেছি, ইউ হয়েছে। তাহলে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যা টোটাল ইউ এ পরিণত হয়েছে, যা আমরা একটু আগে দেখিয়েছি, আর মোট কৃত কাজ হচ্ছে ডাব্লিউ। এখন এই ইউ এর মানটা যেহেতু আমরা বের করেছি, তোমরা দেখতে পারো এই ইউ এর মান দেখো এন সিবি T3 মাইনাস T2, আমরা এটা এখানে বসিয়ে দিয়েছি।
এন সিভি T3 মাইনাস T2, কিন্তু মোট কৃত কাজ কতটুকু হবে এটা তো আমরা আসলে বুঝে উঠতে পারছি না। তবে এই মোট কৃত কাজটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এই চিত্রে আবার একটু চলে আসতে হবে। দেখো মোট কৃত কাজ আমরা জানি চাপ ভার্সেস আয়তন, এই লেখচিত্রে যে বর্ণিত লেখ, এই লেখ থেকে আমি যদি ক্ষেত্রফল নিই তাহলে মোট কৃত কাজ পেয়ে যাব। কেন পাবো? কারণ আমরা জানি কাজ সমান পি ইন্টু ডিভি। পি কাজ ডিডাব্লিউ সমান আমরা কি পেয়েছিলাম তোমাদের হয়তো মনে আছে, ডিডাব্লিউ সমান পিডিভি। তাহলে দেখো আমি যদি চাপ আর আয়তন এই দুটোর গুণফল নিই তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল, মনে করো এই আয়তনটুকু নিলাম আর এই চাপটুকু নিলাম, তাহলে এই জায়গাটুকুর ক্ষেত্রফল পাবো না? আর চাপ আর আয়তনের যে গুণফল, এই গুণফলই তো কৃত কাজের সমান। তো আলটিমেটলি আমি এই লেখচিত্রের জন্য মানে সি বি এর জন্য যে কৃত কাজ পেতে চাই, এই কাজ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই সি বিন্দু থেকে আমরা যদি আয়তন অক্ষের উপরে একটা লম্ব টেনে দিই আর বি বিন্দু থেকে যদি একটা লম্ব টেনে দিই, তাহলে আমি যে এরিয়াটুকু পাবো এই এরিয়াটুকুর ক্ষেত্রফল যদি বের করি তাহলে সেই ক্ষেত্রফলই কৃত কাজের সমান হয়ে যাবে। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে আমি দৈর্ঘ্য নিয়েছি প্রস্থ নিয়েছি ক্ষেত্রফল পেয়েছি, তার মানে আলটিমেটলি চাপ আর আয়তন গুণ করেছি। কথা পরিষ্কার হয়েছে? তাহলে আমরা এখান থেকে এই অংশটুকুর ক্ষেত্রফল যদি বের করতে পারি তো আমরা কৃত কাজ মোট বের করতে পারবো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? তাহলে আমরা এটাই লিখেছি যে দেখো ডি, এই হচ্ছে ডি, এরপর আছে সি, এই যে বি আর এই যে ই, এই যে ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফলই হবে মোট কৃত কাজের সমান। যদি না বুঝে থাকো আমাকে জানাও। এই অংশটুকুর কৃত কাজই হচ্ছে, ক্ষেত্রফলই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, যা মোট কৃত কাজের সমান। যদি না বোঝো কমেন্টে আমাকে জানাবা, আমরা প্রয়োজনে সেগুলো আর এক দফা আলোচনা করে দিব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তো আমরা এই ইউ এর মানটা বসিয়েছি, এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে পাবো? সর্বনাশ করেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়? আমরা জানি ট্রাপিজিয়ামটা হচ্ছে অনেকটা এরকম যে দুটা সমান্তরাল বাহু থাকবে, এই হচ্ছে আমাদের সেই দুটা সমান্তরাল বাহু, আর অপর বাহু দুটো সমান হতে পারবে না। কথা বুঝতে পেরেছো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে অপর বাহু দুটো সমান্তরাল হওয়ার কোনো সুযোগ নাই। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার যে রুল বা সূত্র, সেটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্বের গুণফলকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সামান্তরিক ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেতে গেলে আমাদের এই যে অংশটুকু আমরা তোমাদেরকে দেখাচ্ছি, এই অংশটুকু খেয়াল করো একটু, আমরা একটু ভিন্ন কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে সে সমান্তরাল বাহু দুটা, এই দুটোর যে দূরত্ব যা আলটিমেটলি চাপ নির্দেশ করে, যেমন এই জায়গাটার চাপ নির্দেশ করে হচ্ছে P1, আমরা P1 চাপটা ধরে নিয়েছি এই সি থেকে ডি পর্যন্ত, আর দেখো এখানে না এটা P2, এই যে P2, আর বি থেকে বি বিন্দু পর্যন্ত যে চাপ, বি বিন্দুর যে চাপ, সেই চাপটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? P3, আর এই P3 কিন্তু P1 এর সমান। কাজে আমরা এখানে লিখতে পারি কত? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ P1 প্লাস P2 বা P2 প্লাস P1, যাই লেখো না কেন এতে কোনো সমস্যা নাই। সমান্তরাল বাহু দুটো যোগ করেছি, তাহলে সমান্তরাল বাহু নিলাম, P নিলাম কেন? এইটা নেওয়ার কারণ হচ্ছে দেখো সি বিন্দু যেটা, এই সি বিন্দুতে চাপ কত ছিল? P2, তাহলে এই চাপটা এই ডি থেকে সি পর্যন্ত দূরত্বকে নির্দেশ করছে P2, আর বি বিন্দুতে যে চাপ এটা অ্যাকচুয়ালি P3 নির্দেশ করছে, কিন্তু P3 আর P1 এটা সমান। কিভাবে সমান হলো সেটা কিন্তু আমরা প্রথমে দেখিয়েছি, এখন লাল কালি দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। এ বিন্দু থেকে চাপ অক্ষের উপরে লম্ব টেনেছি, বি বিন্দু থেকে চাপ অক্ষের উপরে লম্ব টেনেছি, একই বিন্দুতে মিলিত হচ্ছে, এই জন্য এই দুটা চাপ সমান।
আমরা P3 এর জায়গায় P1 লিখলে তো কোনো আপত্তি নাই, এই জন্য এক জায়গায় লিখেছি P2 এক জায়গায় P1, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হয়েছে। আর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে যে লম্ব দূরত্ব মানে কি, আমরা এখন যে অংশটুকু দেখাচ্ছি একটু কালো কালি দিয়ে দেখালে বোধহয় তোমাদের সুবিধা হতো, আমি এখন কালো কালি পুনরায় ব্যবহার করতেছি। এটুকু হচ্ছে তাদের লম্ব দূরত্ব। এখন এই দূরত্ব কোত্থেকে পাবো? তাহলে আমাকে এই দূরত্ব পেতে গেলে এই অংশটুকু দূরত্ব থেকে এই অংশটুকু দূরত্বটুকু বিয়োগ করতে হবে, অর্থাৎ এই 2 দাগ বিশিষ্ট বাহু থেকে 1 দাগ বিশিষ্ট যে বাহুটা এটা বিয়োগ করে আমি ডি থেকে ই পর্যন্ত আয়তন পেয়ে যাব। কিন্তু কিভাবে পাবো? দেখো বি বিন্দুর যে আয়তন ছিল এটা ছিল V3, তাহলে এই অংশটুকু 2 দাগ বিশিষ্ট যে বাহুটুকু এটাকে আমি V3 দিয়ে আখ্যায়িত করতে পারি। আর এ বিন্দু এখানে যে ডি বিন্দুর কথা আমরা বললাম, অর্থাৎ এ বিন্দুতে যে আয়তন ছিল সেটাকে V1 দিয়ে প্রকাশ করা যায়। তার মানে এই 1 দাগ বিশিষ্ট বাহুটা হচ্ছে V1, তাহলে V3 থেকে V1 বিয়োগ করে আমি যে অংশটুকু পাচ্ছি, যা আমি একটু আরেকটা কালার দিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই অংশটুকু এটাকে আমি V দিয়ে V3 বিয়োগ V1 দিয়ে প্রকাশ করতে পারি। কেমন? V3 বিয়োগ V1, দেখো তাই করেছি, লম্ব দূরত্বটুকু নিয়েছি, নিয়ে এই দুটার গুণফলকে অর্থাৎ P1 প্লাস P2 এর সাথে V3 মাইনাস V1 এর গুণফলকে 2 দিয়ে ভাগ করেছি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব এর গুণফল, এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। আমরা সেই কাজটা এখানে করেছি, তো মোট গৃহীত তাপ এখানে পেয়ে গিয়েছি। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, তো আমরা আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। তোমরা যদি বুঝতে না পারো তাহলে এটা আমাকে জানাবা, আর যদি বুঝে থাকো তো খুবই ভালো, লিখে ফেলবা। কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। খোদা হাফেজ। Thanks for watching. Like, share and subscribe to our channel.